আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। চলে আছে বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। চলে যাচ্ছে নূরে আলমের কাছে। নূরে আলম, বলবেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনে? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কার কার মধ্যে চলছে এটা বিস্তারিত বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, যে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে মল চত্বরে সংঘর্ষ হয়েছে। আমি যদি ঘটনার পরিক্রমায় একটু বলি, যে সকাল থেকে আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আন্দোলন করছিল এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হলপাড়ার দিকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেখানে রয়েছে, সূর্য সেন হল, মহসিন হল, বিজয় ৭১ হল, জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, যে হলগুলো রয়েছে সেই হলপাড়ার দিকে যায় এবং তখনই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রায় আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা দেখেছি। এখন পরিস্থিতি খুবই থমথমে। আমরা দেখছি যে লাঠি সোটা হাতে দুই পক্ষের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। একটু যদি সেই চিত্র দেখাই, ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা আমরা দেখছি যে ফুলার রোড রয়েছে সেই ফুলার রোড পার হয়ে পলাশীর দিকে তারা অবস্থান করছেন। আমরা যদি একটু চিত্র দেখাই, যে এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যে বিক্ষোভ মিছিল, তারা সেই মিছিলটি সার্জেন্ট জহুরুল হক হলের দিকে যাচ্ছে এবং হল থেকে নীলক্ষেতের দিকে এগোচ্ছে। বলা চলে যে কিছুক্ষণ আগে পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাকর। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ে যে মল চত্বর রয়েছে সেখানে প্রায় ৩০ মিনিট ব্যাপী সংঘর্ষ হয়। সেখানে দুই পক্ষই ঢিল ছুঁড়ে একে অপরের দিকে এবং লাঠি সোঁটা হাতে দুই পক্ষকেই দেখা যায় এবং দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে সেটি বলা যাচ্ছে না, কিন্তু দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই এই কোটা সংস্কার আন্দোলন চলছে। এই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা গত 10 দিন ধরে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আবার এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নেন। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগও গতকাল রাতে তারাও এই বিক্ষোভ মিছিল করেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও কোটা সংস্কার চান, যৌক্তিক কোটা সংস্কার চান। তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন বিষয়, তাই আদালত যখন এই বিষয়টি নিষ্পত্তি করবে তারপরে নির্বাহী বিভাগ থেকে কোটার বিষয়ে অবশ্যই কোনো একটি জনবান্ধব সিদ্ধান্ত দেয়া হবে বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হচ্ছে এই সময়টুকু সাধারণ শিক্ষার্থীরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করে। আমি যদি একটু দেখাই যে থমথমে পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। আমি একটু সেই চিত্র দেখাচ্ছি। এখানে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। কিছুক্ষণ পরই উত্তেজনা ছড়িয়ে পড়ছে, আমরা সেই চিত্র দেখাচ্ছি যেটি বলছিলাম। আর কোটা সংস্কারের দাবিতে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলছেন যে এই কোটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা টানাপোড়েনের মধ্যে রয়েছে। 2013 সালে প্রথম কোটা আন্দোলন হয়েছিল, এরপরে 2018 সালে কোটা আন্দোলন হয়। তখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল করে দেয়া হয়। এরপরে গত 5 জুন সরকার যে পরিপত্র ঘোষণা করেছিল 2018 সালে, সেই পরিপত্রটি হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে এবং গত 10 দিন আমরা দেখেছি যে শাহবাগ মোড় সহ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সামনের বিভিন্ন সড়ক মহাসড়ক তারা অবরুদ্ধ করে রাখে। এতে করে তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে এই কোটা সংস্কারের দাবিটি বাংলাদেশের সবার জন্য তাদের এই আন্দোলন, কারণ আবার যদি কোটা পুনর্বহাল হয় তাহলে এই বৈষম্যের শিকার বাংলাদেশের
সকল শিক্ষার্থীকে পড়তে হবে এই বৈষম্যের মধ্যে। তাই তারা এই আন্দোলনটি করছেন এবং এর একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তো আমরা এখন দেখছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা, এবং সেখানেও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে দুই পক্ষই আমরা দেখেছি যে বাড্ডা, নতুন বাজার সহ বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন, অবরোধ করেছেন শিক্ষার্থীরা। একটু বলবেন যে যেটি আদালতের বিষয়ে, আদালতের এখতিয়ার, সেই বিষয় নিয়ে যে এই যে আন্দোলন করছেন, আন্দোলনকারীরা কি বলছেন? আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন আদালত যে এই 5 জুনের রায়ের উপরে যে স্থিতি অবস্থা দিয়েছে সেটির উপরে তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তারা যেটি বলছেন যে তাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগ যাতে দ্রুততম সময়ের মধ্যে এই কোটার যৌক্তিক সংস্কার করে তারপরে জরুরি সংসদ অধিবেশন ডেকে এটি আইন আকারে পাশ করে, সেই দাবিতেই তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যদিও বা সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এবং তাদের কে জানানো হয়েছে যে এটি আসলে আদালতের বিচারাধীন বিষয়, আদালত এখন এটি চূড়ান্ত করবে। এর মধ্যে আমরা দেখেছি যে সম্প্রতি সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ও বের হয়েছে, যদিও বা সেই রায়ের উপরে স্থিতি অবস্থা রয়েছে। তাই এই স্থিতি অবস্থা না পার হলে আসলে নির্বাহী বিভাগ থেকে কিছু করা সম্ভব হবে না বলে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে জানানো হচ্ছে। ব্যাপার যেহেতু স্থিতাবস্থা রয়েছে, সেজন্য একটু সময় সাপেক্ষ ব্যাপারও, সেটি তো আসলে আন্দোলনকারীদের বুঝতে হবে। আর আন্দোলনকারীদের বোঝানোর জন্য বা তাদের সাথে আলোচনার জন্য কোনো কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের কাউকে বা জনপ্রতিনিধি কেউ কি গিয়েছেন? আসলে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সভা হয়নি। তবে সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছেন এবং তাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তাদের কিন্তু পদযাত্রা ছিল। সেই পদযাত্রাটি গুলিস্তান 0 পয়েন্টে যে শেষ হয় এবং সেখান থেকে 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে তাদের স্মারকলিপি দিতে যান এবং সেখানে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব সেই স্মারকলিপিটি গ্রহণ করেন এবং সেই স্মারকলিপিটি গ্রহণ করেন এবং সামরিক সচিবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় তাদের দাবি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হবে। তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল রয়েছেন, আমরা একটু সরাসরি তার কাছে চলে যাব। এখনকার সবশেষ কি অবস্থা? জি, আসলে যেটি আমরা দেখেছি দুপুরের পর থেকেই দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেটি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সহ অন্য যেসব এরিয়াগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা ছড়িয়ে পড়েছে। আমরা যদি এখনকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীকে, একটু দেখবেন যে এটি হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ কর্মী যারা আছে তারা মূলত হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছে তাদেরকে এক প্রকার ধাওয়া দিয়ে অনেকটা কোণঠাসা করে ফেলেছে এবং বিশেষ করে শিক্ষার্থী সংস্কারের দাবিতে যেসব আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কোণঠাসা করে অনেকটা ছত্রভঙ্গ করে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়ায়। এরই মধ্যে অবস্থান নিয়েছে মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা এবং দফায় দফায় যেটি আমরা দেখছি তারা তল্লাশি চালাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের কোথায় আন্দোলনকারীরা অবস্থান করছে এবং তারা যেটি বলছেন হাইকোর্ট যেহেতু এই বিষয়ে একটা অবজারভেশন দিয়েছে সেই পর্যন্ত হাইকোর্টের উপর বিশ্বাস রেখে যারা মূলত সাধারণ শিক্ষার্থী তারা এরই মধ্যে ঘরে ফিরে গিয়েছে এমন অভিযোগ কিন্তু ছাত্রলীগ কর্মীরা বারবারই করে আসছেন এবং তারা বলছেন মূলত ঘোলা পানিতে মাছ শিকারের জন্যই কিছু ছাত্র পরিচয় কিছু আন্দোলনকারীরা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের মূল দাবি সেটি মূলত বিচার বিভাগের কাছে নয়, সেটি আসলে নির্বাহী বিভাগের কাছে। সেই জন্য তারা টানা 10 দিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা গতকাল রাতের চিত্র কিন্তু আমরা দেখেছি, রাতেও কিন্তু তারা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং নেমে রাত থেকে কিন্তু আন্দোলন চালাচ্ছিল এবং এরপরে রাত 1:30 থেকে 2টা নাগাদ শিক্ষার্থীরা বাসায় ফিরে যায় এবং আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই বিষয়ে অনেকটাই
ফুলে ফেঁপে উঠেছে এবং তারা তাদের দাবির বিষয়ে কিন্তু আজও রাজপথে নামার ঘোষণা দিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা মাঠে অবস্থান করছে। আমরা যদি এখনকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি যে সূর্য সেন হল থেকে বিশেষ করে বিজয় ৭১ হল এবং মল চত্বর যে এরিয়াটি রয়েছে এরিয়াতে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আছেন আমরা আজকে এখানে দেখেছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী না, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের যেসব নেতাকর্মী আছে এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরাও কিন্তু এসব এলাকায় যোগ দিতে আমরা দেখেছি এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে যোগ দিয়ে মূলত হচ্ছে যারা কোটা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে এখান থেকে হটিয়ে দিতেই মূলত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে আমরা আজকে এই আন্দোলন এবং চলমান ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি মূলত এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দফায় দফায় কিছুটা সংঘর্ষের ঘটনাও ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশের কোনো ভূমিকা কিন্তু দেখিনি। পুলিশ মূলত আমরা দেখেছি শাহবাগ মোড়ে পুলিশের অবস্থান দেখেছি এবং মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সিট পয়েন্ট এবং ইন পয়েন্ট যেগুলো রয়েছে জাস্ট পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে গেল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ধরে যে পরিমাণ সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি ছিল আমরা কিন্তু কোথাও পুলিশের উপস্থিতি এখনো কিন্তু দেখিনি। শুধুমাত্র ছাত্রলীগ কর্মীরাই কিন্তু বিভিন্ন ইউনিট থেকে এসে এই এরিয়াটিতে যোগ দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে যাতে করে কোটা আন্দোলনকারীরা এই মাঠে নামতে না পারে, সেই বিষয়টি মাথায় রেখে তারা এখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না, যেসব বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলো থেকে কিন্তু নারীরাও কিন্তু কাল রাত থেকে যেমন তাদের আন্দোলন এবং দাবি জি জি আমরা যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের মূলত শিক্ষার্থীরা যারা আছেন তারাও কিন্তু এই জায়গার মধ্যে থেকে অনেকটা এখন সরে গিয়েছেন। আমরা এই মুহূর্তে আমাদের যে সহকর্মী রয়েছে নূরে আলম পিন্টু, আমরা তার কাছেও একটু যাব। তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সামনে থেকেই বিষয়টি কভার করছেন, আমরা তার কাছ থেকে এখনকার সর্বশেষ পরিস্থিতি জানবো। আমি এখন রয়েছি ভিসি চত্বরে। আমরা যদি এখন একটু এখানকার চিত্র দেখাই, থমথমে পরিবেশ বিরাজ করছে। যারা কোটা সংস্কার আন্দোলনকারী ছিল তারা নীলক্ষেত পার হয়ে গিয়েছে এই পাশ থেকে, আর অন্যদিকে পলাশী মোড় পার হয়ে তারা মোটামুটি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা দেখছি ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে রয়েছেন। সকাল থেকে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা রাজু ভাস্কর্যের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল। তারপরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলপাড়ায় আসে, অর্থাৎ হলপাড়া বলতে আমি বুঝাচ্ছি যে সূর্য সেন হল, মহসিন হল, বিজয় ৭১ হল, এরকম ৫-৬টি হল যে এলাকায়, সেখানে যখন তারা আসে এখানে এসে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। আমরা দেখেছি যে দুই পক্ষের কাছেই লাঠি সোঁটা নিয়ে তারা, যারা কোটা সংস্কার আন্দোলনকারী ছিল তাদের হাতেও লাঠি সোঁটা ছিল এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও লাঠি সোঁটা ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং প্রায় ৩০ মিনিটের মতো এই মল চত্বরে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আমি দেখেছি যে দুই পক্ষেরই বেশ কয়েকজনকে রিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকের যে সংঘর্ষ সেখানে আসলে দেখে মনে হয়েছে যে দুই পক্ষই এখানে আসলে অনেকটাই দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। সেই সঙ্গে আমি একটু বলি যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোটা সংস্কার চায়, যৌক্তিক কোটা সংস্কার চায়। যেহেতু এটি এখন আদালতের বিচারাধীন বিষয়, সেহেতু নির্বাহী বিভাগের এখানে কিছু করার নেই। তাই 1 মাস এই আদালতের রায়ের উপরে, 5 জুনের যে রায়ের উপরে স্থিতি অবস্থায় রয়েছে, তার মানে এই 1 মাস তো কোনো কোটা নেই। তাহলে কেন এই কোটা সংস্কার আন্দোলন হবে বলে ছাত্রলীগ দাবি করছে এবং তারা বলছেন যে এই আন্দোলনের নামে এক ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিছু কিছু পক্ষ। তাই তারা এটিকে প্রতিহত করার জন্য আজকের সকাল থেকে তারাও মাঠে ছিল। আমরা এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে 1 মাস পরে এটির একটি যৌক্তিক সমাধান অবশ্যই নির্বাহী বিভাগ থেকে করা হবে। কিন্তু কোটা সংস্কারে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এর আগেও 2018 সালে তারা দাবি জানিয়েছিলেন কোটা সংস্কারের জন্য,
কিন্তু তখন কোটা পুরোপুরিভাবে বাতিল করে দেয়া হয়। তারপরে আবার এই গত 5 জুন হাইকোর্ট সেই সরকারের যে বাতিল করার পরিপত্র সেটি বাতিল করে দেয়। তাই এই টানাপোড়েনের মধ্যে তারা থাকতে চায় না, কোটা ব্যবস্থার একটি স্থায়ী সমাধান করে তারপরে তারা এবার আন্দোলন কর্মসূচি থেকে উঠে যেতে চান। তো এই যে তাদেরও যে অনড় অবস্থান, আবার ছাত্রলীগের পক্ষের যে অনড় অবস্থান, এই দুই অনড় অবস্থান মিলিয়ে আজকের এক ধরনের সংঘর্ষের ঘটনা এখানে ঘটলো। এর আগে আমরা দেখেছি গত যে মাসখানেক ধরে আন্দোলন চলছে সেখানে সাময়িক উত্তেজনা বিরাজ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগে যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ছিল সেখানে পুলিশের পক্ষ থেকেও কোনো ধরনের বাধা দেয়া হয়নি এবং ছাত্রলীগের পক্ষ থেকেও সেখানে কোনো ধরনের বাধা দেওয়ার অভিযোগ হয়নি। শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলছিল। কিন্তু আজকের দুই পক্ষই অনড় অবস্থানে ছিল। এর ফলশ্রুতিতে আমরা দেখেছি দুই পক্ষের হাতেই লাঠিসোঁটা। সকাল থেকেই তারা দুপুরের পর থেকেই তারা লাঠিসোঁটা হাতে নিয়ে দুই পক্ষই মহড়া দিতে থাকে এবং এক পর্যায়ে এই সংঘর্ষটি বাধে। তো যেটি বলছিলাম যে ক্যাম্পাসে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা এখনো দেখিনি। বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি রয়েছে তাদেরও কোনো কার্যকারিতা এখন পর্যন্ত চোখে পড়েনি। তো বলা চলে যে ক্যাম্পাসে এখন সংঘর্ষ না হলেও অনেকটাই থমথমে পরিবেশ। ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি পুলিশ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছেন। তো বলা চলে যে আমি যদি একটু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসির বাসভবনের সামনের চিত্র যদি একটু দেখাই তাহলে বোঝা যাবে যে কেমন পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে কোটা সংস্কারের পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরাও, কিন্তু যখন হাইকোর্টের যে রায় ছিল কোটা বাতিলের, সেই রায়ের উপরে স্থিতি অবস্থা দেয়া হয়েছে, তখন এখন তো আসলে এই 1 মাস তো কোনো কোটা নেই। তাহলে শিক্ষার্থীরা কেন এই আন্দোলন করছে? এবং যারা আন্দোলন করছে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের অসৎ কোনো উদ্দেশ্য আছে, তাই তারা মাঠ ছাড়ছে না। নইলে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তো বলা চলে যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এই ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন যে তারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আবার ঘটে তাহলে তারা সেটি প্রতিহত করবেন। তো আমার সাথে অপর প্রান্তে রয়েছেন আমার সহকর্মী নাহিদ কামাল। আমি একটু চলে যাব তার কাছে সরাসরি। নাহিদ কামাল, আপনার ওখানকার সবশেষ অবস্থা কি? ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কারণে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে। তার মধ্যে হচ্ছে একেবারে টিএসসি, শাহবাগ, সেই সাথে হলো শহীদুল্লাহ হলের মোড় এবং বিশেষ করে যে এরিয়াটিতে তারা সবচেয়ে বেশি জড়ো হয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এরিয়াতে। আমরা এখানকার চিত্র যে এরিয়াটিতে আছি, আমরা কিছুক্ষণ আগেও সূর্য সেন হল এবং বিজয় 71 হলের সামনে যেখানে ছিলাম সেখান থেকেই মূলত সংঘর্ষের ঘটনা এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটে। তারপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়াতেই ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা। মূলত আন্দোলনকারীরা এখন বর্তমানে তারা অনেকটাই যার সেফ জোনে থেকেই মূলত এই মুহূর্তে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এরই মধ্যে এই এরিয়াটির মধ্যে শুধুমাত্র আন্দোলনকারীরাই এখানে নেই, কেবল এখানে কিন্তু ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ছাড়াও অন্য আশপাশের ইউনিটের, বিশেষ করে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের যারা আছে তাদেরকে আমরা এখানে দফায় শোডাউন দিতে দেখেছি এবং তাদের প্রত্যেকের হাতেই লাঠিসোঁটাই আমরা দেখেছি মূলত। এবং তারা কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। মূলত তারা যেটি বলছেন, কোটা সংস্কার কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে তারাও সংস্কার চান, তবে সেই ক্ষেত্রে যেহেতু বিচার বিভাগ একটি অবজারভেশন জানতে চাই যে আন্দোলনকারীরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন আর পরিস্থিতি কি আগের চেয়ে কিছুটা ভালো এখন বলা যায় কিনা? ভালো বলতে পরিস্থিতি এখন কিছুটা থমথমে। বেসিক্যালি আমরা যেটি দেখেছি যে আন্দোলনকারীরা সকাল থেকে তাদের যে একটি সরব উপস্থিতি দেখা গিয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
এর আশপাশের এরিয়াতে কিন্তু অনেকটাই জড়ো হয়েছিল। শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে আমরা যেটি দেখেছি আশপাশে যে ইডেন কলেজ রয়েছে, ইডেন সহ অন্যান্য নারীদের যে হল রয়েছে, হলেও কিন্তু ব্যাপক উপস্থিতি দেখেছি এবং দফায় দফায় হল থেকে বেরোনোর জন্য তাদের কিন্তু আমরা নানান প্রচেষ্টাও কিন্তু আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা জড়ো হয়ে দুপুর নাগাদ তারা কিন্তু একত্রিত হয়ে তাদের যেই কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক কোটা সংস্কারের কথা বারবারই বলছেন এবং নির্বাহী বিভাগের দিকে কিন্তু তারা তাদের দাবিটি বাস্তবায়নের জন্য বারবারই আবেদন রাখছেন। যেহেতু গতকাল রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন মামলা প্রত্যাহারের, কিন্তু এখন পর্যন্ত মামলা প্রত্যাহারের সেই রকম কোনো মেসেজ তারা না পাওয়ার অভিযোগ করেই কিন্তু বারবার তাদের আন্দোলনকে আরও বেগবান করার কথা বারবারই কিন্তু বলে আসছেন। এবং যেহেতু গতকাল রাত থেকেই তারা নতুন বেশ কিছু স্লোগানে নিজেদেরকে সামিল করেছেন এবং সেই সাথে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও কিন্তু এইসব শিক্ষার্থীরা দিয়ে আসছেন। মূলত আন্দোলনকারীরা বারবারই বলছেন, যেহেতু তারা বারবার বলছেন যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে তাদের দাবিটি বিচার বিভাগের কাছে নয় সরকারের কাছে, এবং সরকার চাইলে সেটি যৌক্তিক সংস্কার করেই নতুন এক ঘোষণা দিতে পারে। সেই ঘোষণা আসলেই তারা রাজপথ ছেড়ে দিবেন এমন কথাই কিন্তু বারবার বলছেন। যেহেতু 2013 সালের পর 2018 সালে যেহেতু পরিবর্তন ঘোষণা করা হয় এবং তারপর থেকে কিন্তু এই আন্দোলন অনেকটি স্থগিত ছিল, শিক্ষার্থীরাও কিন্তু ঘরে ফিরে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে যেহেতু হাইকোর্টের নতুন রায় প্রকাশ পায় কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবি পূরণ না। নাহিদ কামাল, নূরে আলম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রয়োজনে আবারও আপনাদের কাছে আসব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে, যদিও এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। সে বিষয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে। কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চলছে, এতে বিএনপির সমর্থন ও যোগসাজশ রয়েছে। বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের অস্তিত্বকে আঘাত করে মুক্তিযুদ্ধ বিরোধী যে স্লোগান দেয়া হয় তাতে সেই আশঙ্কাই প্রমাণ করে। এদেশের মাটিতে রাজাকারের ঠাঁই নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল বলেও জানান কাদের। পরাজিত শক্তির আস্ফালন মেনে নেওয়া হবে না। যারা দেশের গৌরবকে অস্বীকার করে রাজাকার পরিচয় দেন তারা কিভাবে নিজেদের মেধাবী পরিচয় দেন। অপশক্তিকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। বিএনপি, জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 40 কোটি টাকা মূল্যের কোকেন সহ বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। সকাল 10:30টায় এয়ারপোর্ট কাস্টমসে ব্যাগেজ নিতে গিয়ে আটক হন তিনি। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার SM মিজানুর রহমান জানিয়েছেন, গত 12 জুলাই ব্রাজিল থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসেন স্টেইলা সাতিয়ে। সে সময় তিনি কোনো লাগেজ আনেননি। সোমবার সকালে আলাদা একটি ফ্লাইটে তার লাগেজ আসলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় 3 কেজি 900 গ্রাম কোকেন পাওয়া যায়, যার বর্তমান মূল্য প্রায় 40 কোটি টাকা। এই লাগেজটি সংগ্রহের জন্য এয়ারপোর্টে আসেন, তো ওনাকে আমরা ফলো করতে থাকি। যিনি যখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি এবং তার লাগেজটি আমরা খুলে তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য কোকেন পাই। প্রায় 4 কেজি কোকেন আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এই অভিযান এখন চলমান আছে। কুমিল্লায় জমি নিয়ে বিরোধী জোড়া খুনের মামলায় 6 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার 15 আসামি আদালতে উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকার তোফায়েল আহমেদ তোতা ও গিয়াসউদ্দিন পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে 2016 সালে 12 জুলাই গিয়াসউদ্দিন ও তার চাচাতো ভাই জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে
তোফায়েল আহমেদ সহ অন্য আসামিরা। এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে। আসামি তোফায়েল আহমেদ সহ 6 জনকে আপনি মৃত্যুদণ্ড দেন 302 এবং 50,000 টাকা জরিমানা করেন। 7 জন আসামিকে যাবজ্জীবন এবং সেই সাথে 50,000 টাকা জরিমানা রায় দেন। দু একটি বাদে সব নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিভিন্ন জেলায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যার পানি নামছে ধীর গতিতে, ফুটে উঠছে রাস্তাঘাটের ক্ষতচিহ্ন, দেখা দিচ্ছে নানান রোগবালাই। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় এখনও বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে আছে। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী, বন্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পানি নামছে ধীর গতিতে। যাওয়া লাগে অনেক কষ্ট, বাজার করতেও যাওয়া লাগে নৌকায়, আওয়া লাগে নৌকায়। বেমার আজারর এই পানি খেতি করে পাওয়া রোগ হয়ে যায়, পাওয়া কাউ যায়, পাওয়া কাউ যাইলে গা হয়ে যায় গিয়া। সুনামগঞ্জের সুরমাসহ সব নদীর পানি এখন বিপদসীমার নিচে, তবে হাওড়পাড়ে জনবসতিতে ভোগান্তি রয়ে গেছে। সিলেটেও বন্যার পানি নামছে ধীর গতিতে। আমার 2টা গরু মরছেও, এরপরে ধান চাউলও নষ্ট হয়েছে, আমরা খুব বেসব অবস্থাতে আছি। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নামলেও চর ও নিচু এলাকায় এখনও অনেকেই পানিবন্দী। উঁচু স্থানে আশ্রয় নেওয়া বহু মানুষ ঘরে ফিরতে পারেনি। বিগত 10-15 দিন থেকে আমার বাড়ি তলায় আছে, গরু বাছুর নিয়ে খুব একটা অসুবিধার মধ্যে আছি, কাজকর্ম নাই। দীর্ঘ আজকে মনে করেন 15 দিন দিয়ে একটা না এখান থেকে আসি, পানি আসি আবার যায় ফিরে আসি। সিরাজগঞ্জের 5 উপজেলার 34 ইউনিয়ন এখনও বন্যা কবলিত। পানি নামতে থাকায় অনেকে ঘরে ফিরছেন। জামালপুরে পানি নামার পর রাস্তাঘাটে দেখা যাচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। বন্যা কবলিত এসব জেলায় পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি 2 নাগরিক নিহত হয়েছেন। তারা উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হোসেন ও কাউসার আহমেদ। এ ঘটনায় একই গ্রামে নবী হোসেন আহত হয়েছেন। গতকাল বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে বিজিবি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও সড়ক মেরামত, সুপেয় পানি সরবরাহ সহ 6 দফা দাবিতে মানববন্ধন করেছে 8 গ্রামের মানুষ। সকালে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে বৈদ্যনাথপুর বড়পুকুরিয়া সড়কে মানববন্ধন হয়। ক্ষতিগ্রস্তরা জানান, খনি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ক্ষতিপূরণ দেয়নি, এমনকি অধিগ্রহণকৃত জমির বকেয়া টাকাও পরিশোধ করেনি। কয়লা তোলার জন্য খনিতে বিস্ফোরণের ফলে তাদের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাবার পানি সংকট। 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। লক্ষ্মীপুরে বেশিরভাগ গ্রামীণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বেহাল সড়কের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, সড়ক সংস্কারে অনুমোদন পেলেই শুরু হবে কাজ। লক্ষ্মীপুরের বটতলী দত্তপাড়া ও কচুয়া সড়ক, এই সড়কের 8 কিলোমিটার এলাকা খানাখন্দে বেহাল, অথচ 1 বছর আগে কোটি টাকা ব্যয় সংস্কার হয় সড়কটি। আশপাশে কয়েক হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। পাশাপাশি হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। কিন্তু সড়কের অবস্থা এতই নাজুক, চলাচলে অনুপযোগী। প্রায় গর্তে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে ঘটছে নানা দুর্ঘটনা। এমন এমন খাদা যে বড় বড় ট্রাকগুলো আটকে যায় এবং তাদের ব্যারেক ভাঙি যায়, এক্সেল ভাঙি যায়, ইয়া ভাঙি যায়, যাতায়াতের কষ্ট, যাত্রীর কষ্ট, সব দিকে দুর্ভোগ। একই অবস্থা জেলা সদর রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুর সহ বেশিরভাগ সড়কের। স্কুল, কলেজ, অফিসে পৌঁছাতে লাগছে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগীরা। সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরা পাঠদানের জন্য, পাঠদান দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে আসতে পারতেছে না। বিশেষ করে 6 কিলোমিটার রাস্তায় মানে সবচেয়ে বেশি সমস্যা আর কি, মানে হাঁটা যায় না, মানে একদম ঝুঁকিপূর্ণ। সড়কের বেহাল অবস্থার জন্য অতিবৃষ্টি ও ভারী যানবাহন চলাচলকে দায়ী করছেন এই প্রকৌশলী। রেমালের প্রকল্প প্রস্তাবনা পাঠাইছে এবং
এই অর্থ বছরে জিওবি মেনটেন্সের আমরা প্রস্তাবনা দিছি এবং অতি বরাদ্দ আসলে আমরা ওটা দ্রুতই 2-1 মাসের মধ্যে আমরা এটার প্রাক্কলন অনুমোদন হয়ে কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। গত 2 মাসে গ্রামীণ সড়কের দুর্ঘটনায় মারা গেছে অন্তত 15 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচের উৎপাদন। যোগান কমায় দাম বেড়েছে। হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাড়ায় দাম কিছুটা কমলেও এখনও সহনীয় পর্যায়ে আসেনি। বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের প্রায় সব ধরনের ফসল। এর বাইরে নেই মরিচের ক্ষেতও। বেশ কিছুদিন ধরেই চড়া কাঁচা মরিচের দাম। সোমবার খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। জামালপুর কুড়িগ্রামেও বন্যায় মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। কৃষকদের কাছ থেকে মরিচ কিনা হইতেছে বেশি, কারণ চারে বলতে পানি উঠছে, এই কারণে আমাদের বিক্রি করা বেশি হইতেছে। কাঁচামরিচ খাওয়া আমাদের এমন হয়েছে যে আঙ্গুর ফলের চেয়েও দাম বেশি। বর্ষার আগে তাপদাহের কবলে পড়ে ফরিদপুরে মরিচের উৎপাদন। পরে আর সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। যশোর ও কুষ্টিয়াতেও যোগান কমার কারণ দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। টানা বৃষ্টি ছিল, সেই কারণে আমদানি কম হওয়ার কারণে দামটা একটু বেশি ছিল। দেশি কোনো মরিচ না, যেটুকু আছে পাওয়া যাচ্ছে না, মানে সংকট। প্রচুর পরিমাণ খরা, যে পরিমাণ মানুষ লাগাইছিল, যদি বৃষ্টি পাইতো তাহলে মরিচ আপনার হচ্ছে নিয়ে লোক হইতো না। শনি ও রোববার বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনা হয়েছে প্রায় 550 মেট্রিক টন কাঁচামরিচ। এর প্রভাবে স্থানীয় বাজারগুলোতে কমেছে দাম। 30 থেকে 40 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা। গত 2 দিন আগে 400 টাকা প্রতি কেজি কিনেছি, এখন আজকের বাজারটা 200 টাকা। দেশি মরিচ কোনো আমদানি নাই, এলসি থাকার জন্য বাজারে বিক্রি হচ্ছে খুচরা হিসাবে 200 টাকা। পোর্টের ভিতরে আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা কমে গেছে। আমদানি বাড়ার প্রভাব পড়েছে বগুড়ার বাজারেও। দুদিন আগেও 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 240 টাকায়। সরকারিভাবে কোনো মনিটরিং নাই এবং কমিটির যে একটা থাকে সেটাও নাই। স্থানীয় উৎপাদন থেকে বাজারে কাঁচামরিচের চাহিদা মেটাতে আরও মাসখানেক লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য এলাকা থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচারে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকা থেকে দরিদ্র, অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলোকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচার করছে। এখনই এসব পাচারকারীদের রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে। এমন কাজে মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। দুপুরে বাংলা হিলি পাইলট স্কুল চত্বরে এর উদ্বোধন করা হয়। এবার 470 টাকা প্যাকেজ মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল এবং 2 কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে। বাজার থেকে কম দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষজন। উপজেলায় 10,571 জন কার্ডধারী এই সুবিধা পাবেন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।